একাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো আমরা ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা এই সাবজেক্টের দীর্ঘমেয়াদী অর্থায়ন এই অধ্যায়টি গত ক্লাসে শেষ করেছি। আজকে আমরা নতুন একটি অধ্যায় শুরু করব এবং আজকে এই অধ্যায়টির নাম হচ্ছে মূলধন বাজেটিং এবং বিনিয়োগ সিদ্ধান্ত। এই অধ্যায়টি ইম্পর্ট্যান্ট একটি অধ্যায় এবং তোমরা দেখবে যে আগের যে আমরা চ্যাপ্টারগুলো করেছি তার থেকে অনেক সূত্র কিন্তু এই অধ্যায়ে আলোচনা করা হবে এবং আগের যেই আমরা অধ্যায়গুলো পড়েছি সেখান থেকে অনেক কিছুই আমাদের এখানে নতুন করে আছে, অর্থাৎ আমাদের এগুলো নিয়ে আমরা আবার আলোচনা করব। যেহেতু আগে আমাদের অনেক কিছুই সেখানে আলোচনা করা হয়েছে, আজকে আমরা আবার নতুন করে আলোচনা করলে এই অধ্যায়ের উপর আমার মনে হয় যে তোমরা ভালোই বুঝতে পারবে। এবং এই অধ্যায় থেকে কিন্তু প্রতিবারই তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে এবং এই অধ্যায়টি এমন একটি অধ্যায় যে তোমরা যখন আরও হায়ার ক্লাসে উঠবে এবং অনার্সে পড়বে, অনার্স মাস্টার্স, তখন দেখবে কিন্তু এই অধ্যায় তোমাদের আছে এবং তোমাদের দেখবে যে এই জিনিসগুলোই আবার রিপিট হচ্ছে। তো আমরা যদি এই অধ্যায়টি ভালো করে পড়ি, আশা করা যে আমরা এই যে পরীক্ষায় তোমাদের যে বার্ষিক পরীক্ষায় ভালো করতে পারবে, তারপর তোমাদের যে বোর্ড পরীক্ষা আছে অর্থাৎ ইন্টারমিডিয়েট এসএসসির যে বোর্ড পরীক্ষা আছে সেখানেও তোমাদের এই চ্যাপ্টার থেকে সমস্যা আসে এবং হায়ার লেভেলে গেলেও দেখবে যে এই চ্যাপ্টার তোমাদের আছে। সুতরাং এই অধ্যায়টি আমরা ভালো করে পড়ব, ভালো করে বোঝার চেষ্টা করব এবং আমার মনে হয় যে আমরা যদি ধীরে সুস্থে পড়ি, আস্তে আস্তে এগোই, তাহলে আমরা খুব ভালো করে বুঝতে পারবো এবং দেখবে যে আসলে খুব কঠিন লাগার মতো তেমন কোনো কিছু নেই। তো বন্ধুরা, চলো আমরা ক্লাসটি শুরু করার চেষ্টা করি। আমি প্রথমেই আমার ছবিটা একটা সাইডে নিয়ে যাচ্ছি। আমি স্লাইডটা শুরু করছি, একটু সময় দাও আমাকে। বন্ধুরা, বরাবরের মতো আমি আমার পরিচয়টি শুরুতেই দিয়ে নিচ্ছি। আমি এইচ এম আশিক মাহমুদ, লেকচারার অ্যাকাউন্টিং, ঢাকা কলেজ। আজকে আমার এই ক্লাসটি তোমরা আগে থেকেই জানো যে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য এবং বিষয় ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা। আজকে আমরা যে অধ্যায় নিয়ে আলোচনা করব সেই অধ্যায়ের নাম মূলধন বাজেটিং ও বিনিয়োগ সিদ্ধান্ত এবং এটি আজকে অধ্যায়ের উপর প্রথম ক্লাস। বন্ধুরা, মূলধন বাজেটিং এর ধারণা কি? আমরা তো আমাদের বই যখন আমরা পড়বো তখন তো দেখবে বইতে আসলে এই সম্পর্কে অনেক কিছু লেখা আছে। আমরা সোজা কথায় মূলধন বাজেটিং কি সেটা আমরা একটু আলোচনা করি। দেখো, যখন ধরো তোমার নিজের ক্ষেত্রে যদি তুমি কোনো ব্যবসা করতে চাও, যখন নতুন কোনো ব্যবসা শুরু করবে তখন দেখবে যে বিভিন্ন ব্যবসা করা যায়। হয়তো তুমি ট্রান্সপোর্ট ব্যবসা করতে পারো অথবা অন্য যে কোনো ব্যবসা করতে গেলে তুমি আসলে চিন্তা করবে যে কোন ব্যবসাটা শুরু করলে তোমার কত টাকা লাগবে। একটা বাজেট কিন্তু আমরা করি, ক্যাপিটাল কিন্তু আমাদের লাগে। যে কোনো ব্যবসা করতে গেলেই আমরা এই ব্যবসাটা করতে গেলে আমার প্রাথমিকভাবে 5 লাখ 10 লাখ টাকা এরকম লাগতে পারে, এটাই কিন্তু আমরা একটা অ্যানালাইসিস করি। এবং আমরা কিন্তু ধরো তোমার একটা বিজনেস এ এবং একটা বিজনেস বি, তখন তুমি যখন চিন্তা ভাবনা করবে যে আমার এই বিজনেসে 10 লাখ টাকা ইনভেস্ট করলাম, আমার আউটপুট কত, আমি কত টাকা প্রতি মাসে অথবা প্রতি বছরে কত টাকা আমি প্রফিট করতে পারবো। বি একটা বিজনেস, সেই বিজনেসের ক্ষেত্রে আমার কত টাকা লাগবে এবং সেই বি বিজনেস থেকে আমার কত টাকা
প্রফিট হবে, এটা কিন্তু আমরা চিন্তা ভাবনা করি। এখন মূলধন বাজেটিং এই চ্যাপ্টারটা আমাদের কি করবে, আমাদের কোন খাতে আমাদের কত টাকা লাগতে পারে এবং এখান থেকে আমাদের বেনিফিটটা কি হবে, এবং বেনিফিটটা কিন্তু দেখবে যে আমরা বিভিন্নভাবে ক্যালকুলেশন করব। আমাদের নেট প্রেজেন্ট ভ্যালু আছে, আবার পেব্যাক পিরিয়ড আছে, তারপরে এভারেজ রেট অফ রিটার্ন আছে। আমরা বিভিন্নভাবে দেখব যে আসলে আমি যে বিজনেসটা শুরু করলাম সেই ক্ষেত্রে আমার এই বিজনেসে ইনভেস্ট করার পর আমার কি পরিমাণ প্রফিট আসছে, এবং সেই বিজনেসটা আমি শুরু করলে ধরো বিভিন্ন যদি তোমার বিভিন্ন অপশন থাকে তাহলে কোনটা থেকে তোমার সবচেয়ে বেশি প্রফিট আসতেছে, এই জিনিসগুলো আমরা দেখব। মূলধন বাজেটিং আসলে এই জিনিসগুলাই আমাদের আলোচনা করে। এখন আমরা দেখব মূলধন বাজেটিং এর বৈশিষ্ট্য। দেখো মূলধন বাজেটিং এর যে বৈশিষ্ট্যগুলো আছে, এটা হচ্ছে আমাদের আসলে মূলধন দীর্ঘমেয়াদী বিনিয়োগ। সাধারণত আমরা দীর্ঘমেয়াদী বিনিয়োগের ক্ষেত্রে মূলধন বাজেটিংটা আসলে আমাদের কাজে লাগে। দীর্ঘমেয়াদী বিভিন্ন প্রকল্প হতে পারে 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর। এই যে আমরা একটা নির্দিষ্ট সময়ের জন্য বিনিয়োগ করব, এই বিনিয়োগটাতে আমাদের কত টাকা লাগবে, এবং কত টাকা প্রফিট হবে, এই জিনিসগুলো আমরা আলোচনা করি। এরপর অর্থের সময় মূল্য বিবেচনা। দেখো আমাদের আসলে আমরা যারা কমার্সের স্টুডেন্ট, আমরা যারা কমার্স পড়ছি, তাদের কিন্তু সব দিক দিয়ে বিবেচনা করে আমাদের আসলে বিনিয়োগটা আমরা করে থাকি। এখানে কিন্তু শুধু আমাদের প্রফিট হলেই হবে না, আমাদের অর্থের সময় মূল্য বিবেচনা করে আসলে কত টাকা প্রফিট হচ্ছে এবং সত্যিকার অর্থে আমার প্রফিট হচ্ছে কিনা সেটা কিন্তু টাইম ভ্যালু অফ মানি এটা বিবেচনা করে আমরা দেখি। তোমরা জানো যে এর আগে আমরা টাইম ভ্যালু অফ মানি একটি চ্যাপ্টারই করেছি, এবং আমাদের 5 বছর পর যদি 10,000 টাকা পাই তার আসলে সত্যিকার অর্থে বর্তমান মূল্য কত সেটি কিন্তু আমরা বের করেছি, এবং আমাদের এই অধ্যায়েও কিন্তু আমাদের এই ধরনের বেশ কিছু সমস্যা আছে। সুতরাং দেখো মূলধন বাজেটিং কি করে, অর্থের সময় মূল্য বিবেচনা করে আমরা যে অর্থটা প্রফিটটা পাবো 5 বছর অথবা 10 বছর অথবা তার বেশি সময়ে, সেটা সত্যিকার অর্থে আমাদের সত্যিকার অর্থে প্রফিট হচ্ছে কিনা। এমন হতে পারে যে 5 বছর 10 বছর দেখা যাচ্ছে যে আমাদের প্রফিট হচ্ছে, কিন্তু অর্থের সময় মূল্য বিবেচনায় যদি আমরা নেই তখন দেখা যাবে যে আসলে খুব বেশি প্রফিট হচ্ছে না। আমরা এখানে বিনিয়োগ না করে হয়তো আমাদের যে অপরচুনিটি কস্ট আছে অথবা অন্য কোথাও বিনিয়োগ করলে কিন্তু আমরা আরও বেশি প্রফিট করতে পারছি। সুতরাং আমরা কিন্তু মূলধন বাজেটিংয়ে অর্থের সময় মূল্য বিবেচনা করব। অধিক ঝুঁকি। দেখো আমাদের যখন আমরা বেশি সময়ের জন্য আমরা দীর্ঘমেয়াদে আমরা বিনিয়োগ করি তখন আসলে ঝুঁকির পরিমাণটাও বেশি হয়ে যায়। যেমন ধরা যাচ্ছে যে যে জিনিসগুলো বেশি সময়ের জন্য আমাদের বিজনেসে আমরা সময় দিচ্ছি, এমন হতে পারে যে আমাদের কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে। সময় যত বেশি যে কোনো দুর্ঘটনা ঘটার সময়ও সুযোগও বেশি। সুতরাং আমাদের দীর্ঘমেয়াদী অর্থনীতি কিন্তু আমাদের ঝুঁকিও থাকছে। আমাদের যেই স্বাভাবিক নিয়মের বাইরেও কোনো কিছু ঘটতে পারে, সেক্ষেত্রে কিন্তু আমাদের ব্যবসায় ঝুঁকি বিদ্যমান। দীর্ঘমেয়াদী মুনাফা। যেহেতু আমরা দেখো দীর্ঘমেয়াদী বিনিয়োগ, তাহলে মুনাফাটাও দীর্ঘমেয়াদী। আমরা যখন বিনিয়োগ করছি দীর্ঘ সময়ের জন্য আমরা প্রফিট পাচ্ছি। দীর্ঘমেয়াদী অর্থনীতি একটা সুবিধা যে দীর্ঘ সময় ধরে প্রফিট পাওয়া যায়। অধিক অর্থ বিনিয়োগ। যেহেতু আমাদের দেখো যেখানে তোমার আর সময় বেশি, দীর্ঘমেয়াদীর বিনিয়োগ, সেখানে অর্থের বিনিয়োগের পরিমাণটাও কিন্তু আমাদের বেশি হবে। তো আমাদের যেহেতু দীর্ঘমেয়াদী বিনিয়োগ করি আমরা এবং দীর্ঘমেয়াদী মুনাফার আশা করি, সেক্ষেত্রে আমাদের আর্থিক বিনিয়োগটাও কিন্তু একটু বেশি হয়ে থাকে। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা দেখব যে মূলধন বাজেটিংয়ের উদ্দেশ্য এবং গুরুত্ব, অর্থাৎ আমরা কি উদ্দেশ্যে এই মূলধন বাজেটিং করে থাকি, অথবা এই যে অধ্যায়টা আমরা নিয়ে আলোচনা করব কেন আমাদের এর দরকারটা কি। মূলধন বাজেটিংয়ের উদ্দেশ্য এবং গুরুত্ব। সর্বোত্তম প্রকল্প নির্বাচন। দেখো মূলধন বাজেটিং কিন্তু আমাদের বিভিন্ন প্রকল্প যখন থাকে সেক্ষেত্রে কিন্তু মূলধন বাজেটিং আমাদেরকে হেল্প করে যে কোন প্রকল্পটা আমাদের জন্য ভালো হবে। আমি কিন্তু ক্লাসের শুরুতেই বলেছি
ধরো আমাদের দুটি বিজনেসে তুমি ইনভেস্ট করতে পারো, এ বিজনেস এবং বি আইটি বিজনেস। সেই ক্ষেত্রে কোন বিজনেসে আমার কত টাকা ইনভেস্ট করতে হচ্ছে এবং কোন বিজনেস থেকে আমার কত আউটপুট আসবে, এটা কিন্তু মূলধন বাজেটিং আমাদেরকে নির্ণয় করতে সহায়তা করে। এবং তখন কিন্তু তুমি খুব সহজেই যে কোন প্রকল্পটা আমার জন্য ভালো সেটি কিন্তু তুমি নির্বাচন করতে পারছো, এবং তোমার কিন্তু ডিসিশন নিতে এটি কিন্তু সহায়তা করছে। আমি আগেই বলেছি যে মূলধন বাজেটিংয়ের মাধ্যমে কোনো একটি প্রকল্প থেকে তুমি কত সময়ে তোমার যে ইনভেস্টটা করলে সেটা ফিরে আসবে সেটি আমরা নির্ণয় করতে পারি। তারপর আমরা যে ইনভেস্টগুলো করছি সেই ইনভেস্ট থেকে আমাদের কত টাকা প্রফিট আসতেছে এবং তার বর্তমান মূল্য কত সেটি আমরা নির্ণয় করতে পারছি। আবার আমাদের এভারেজ রেট অফ রিটার্ন, আমাদের যে ইনভেস্ট করলাম সেই ইনভেস্ট থেকে আমাদের আয়ের হারটাও কিন্তু আমরা নির্ণয় করতে পারতেছি। তারপর আমরা আইআরআর নির্ণয় করি, অর্থাৎ ইন্টারনাল রেট অফ রিটার্ন, এটিও কিন্তু আমরা নির্ণয় করি। তো এই জিনিসগুলো কিন্তু আমরা মূলধন বাজেটিংয়ের সাহায্যে করতে পারছি। তারপর হচ্ছে আমাদের ঝুঁকি পরিমাপ। আমরা যেহেতু মূলধন বাজেটিংয়ের মাধ্যমে আমরা যেহেতু বিনিয়োগ করছি, তো এই বিনিয়োগটা ঝুঁকি, তো বিনিয়োগ করতে গেলে ঝুঁকি থাকেই, ব্যবসায় কিন্তু সবসময় ঝুঁকি বিদ্যমান, এবং তোমরা জানো যে প্রফিটের সাথে ঝুঁকির একটা সম্পর্ক আছে। তো আমরা যেই বিনিয়োগ করছি আমার ঝুঁকির পরিমাণ কত, আমার কত সময় টাকাটা ফেরত আসবে, আমরা কিন্তু এখানে পেব্যাক পিরিয়ড একটা আমাদের টার্ম আছে। আমরা পেব্যাক পিরিয়ড মানে আমাদের টাকাটা কত সময়ের মধ্যে ফেরত আসবে সেটি কিন্তু আমরা নির্ণয় করি, এবং আমরা কিন্তু তখন বুঝতে পারছি তাহলে যে আমাদের কত সময় টাকাটা ফেরত আসবে। যদি যখন দ্রুত আমাদের টাকাটা ফেরত আসে তাহলে কিন্তু ঝুঁকির পরিমাণটা কমে যায়। তো এইভাবে আমরা কিন্তু মূলধন বাজেটিংয়ের মাধ্যমে আমাদের বিজনেসে যে ইনভেস্টটা করছি তার থেকে আমাদের ঝুঁকির পরিমাণটা কিন্তু আমরা বের করতে পারছি। লাভজনক প্রকল্প বাছাই। দেখো, সর্বোত্তম প্রকল্প নির্বাচন এবং লাভজনক প্রকল্প বাছাই দুইটা প্রায় কাছাকাছি জিনিস। আমি আগে বলেছি যে সর্বোত্তম প্রকল্প নির্বাচন করতে গেলে আমরা কি করি, যেটি লাভজনক সেটি আমরা নির্ণয় করি। তো যেমন ধরো আমাদের বিভিন্ন প্রকল্প আছে, যে প্রকল্পটা লাভজনক সেটাই কিন্তু আমরা গ্রহণ করব। তোমরা দেখবা যে আমরা যখন গাণিতিক সমস্যাগুলো করব তখন তোমাদের বিভিন্ন প্রকল্প দেওয়া থাকবে, অনেক প্রকল্পে দেখবা যে কোনো প্রফিট হচ্ছে না এবং অন্য একটা প্রকল্পে প্রফিট হচ্ছে, সেক্ষেত্রে তোমাকে বলে দিবে যে কোন প্রকল্প তুমি গ্রহণ করবে। সেক্ষেত্রে কিন্তু আমরা এই মূলধন বাজেটিংয়ের মাধ্যমে লাভজনক প্রকল্পটা নির্ণয় করব এবং সেটি বাছাই করব। ভবিষ্যৎ স্থায়িত্ব পরিমাপ। মূলধন বাজেটিংয়ের মাধ্যমে আমাদের প্রকল্পগুলোর কোনটি কত বছর স্থায়ী হবে, কত বছর আমরা সেখান থেকে প্রফিট পাবো, এই জিনিসগুলো কিন্তু আমরা মূলধন বাজেটিংয়ের মাধ্যমে বের করতে পারি। বিনিয়োগ ভারসাম্য রক্ষা। দেখো, আমরা যখন বিনিয়োগ করি, সাধারণত যখন বেশি বড় বড় কোম্পানিগুলো তাদের কিন্তু বিভিন্ন প্রজেক্ট থাকে, তারা কিন্তু এক জায়গায় না। দেখবা যে তাদের হাউজিং বিজনেস আছে, তারপরে মেডিসিন, তারপর বলো ফেব্রিক্স বলো, ট্রান্সপোর্ট বলো, তাদের বিভিন্ন বিজনেস থাকে। তারা কিন্তু যখন বিনিয়োগ করে তখন কিন্তু একটা ভারসাম্য ব্যালেন্স করে। যেমন ধরো কোথাও যদি বিনিয়োগ এমন হচ্ছে যে এই বিনিয়োগটা বেশি ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে, অনেক বেশি টাকা বিনিয়োগ করেছে, সেখানে অনেক ঝুঁকির পরিমাণ বেশি, তখন তারা কি করে কম সময়ে ঝুঁকির পরিমাণ কম এরকম কোনো একটি প্রকল্প বাছাই করে। যেহেতু বিজনেস করতে গেলে তোমরা জানো যে পোর্টফোলিও তৈরি করা হয়, তার মানে আমাদের তখন কি হয়, ঝুঁকিটা ভাগ হয়ে যায়। বিভিন্ন জায়গায় যদি আমরা ইনভেস্ট করি, তো আমরা বিনিয়োগ করার সময় যখন বিভিন্ন জায়গায় বিনিয়োগ করা হয় তখন এই মূলধন বাজেটিংয়ের মাধ্যমে কিন্তু ব্যালেন্স করতে পারছো যে আমার আগের প্রকল্পটা বেশি ঝুঁকিপূর্ণ হয়ে গেছে, এখন আমি কম ঝুঁকিপূর্ণ জায়গায় বিনিয়োগ করব, অথবা আমার আগেরটা হচ্ছে বিনিয়োগ করেছে, আমার সেখানে আমার ইনভেস্টমেন্ট ফিরে আসতে 10 বছর সময় লাগবে, এখন আমি এত বেশি সময় যাব না, আমার 2 বছর 3 বছর এই সময়ের মধ্যে আমার বিনিয়োগটা ফিরে আসবে, এই ধরনের প্রকল্প বাছাই করব। আবার অন্য দিকেও হতে পারে যে ইন্টারেস্ট রেট হতে পারে যে আমি অন্য এক জায়গায় বিনিয়োগ করলাম, সেখানে ব্যাংক থেকে ঋণ নিয়ে আসছে, সেখানে ইন্টারেস্টের হার অনেক বেশি, এরপর আমি যেখানে বিনিয়োগ করবো সেখানে কিন্তু আমি ইন্টারেস্ট কম, এই ধরনের লোন নিব অথবা এই ধরনের ফাইন্যান্সিং করব। এই জিনিসগুলো কিন্তু আমরা মূলধন বাজেটিংয়ের মাধ্যমে নির্ণয় করতে পারি। এবং যখন আমরা গাণিতিক সমস্যাগুলো নিয়ে আলোচনা করব তখন তোমরা দেখতে পারবে যে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রকল্পে আমরা এই জিনিসগুলো নিয়ে আলোচনা করছি, এবং আমরা মতামত প্রদান করতে হবে, সিদ্ধান্ত নিতে হবে। চলো আমরা দেখি তারপরে আমাদের কোন টপিকস আছে। এরপর আমরা দেখব যে মূলধন বাজেটিংয়ের আওতা বা প্রকল্পের শ্রেণীভেদ
নতুন বিনিয়োগ সিদ্ধান্ত, দেখো দেখো যখন কোনো বিজনেস থাকে কোনো একটি ব্যবসা রান করার সাথে সাথে যখন নতুনভাবে কোনো বিনিয়োগ করতে চাওয়া হয় অথবা বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়, তখন আমাদের যে নতুন বিনিয়োগে আমাদের কত টাকা বিনিয়োগ করতে হবে এবং এই নতুন বিনিয়োগ করার পর আমাদের বিজনেস থেকে কি পরিমাণ প্রফিট আসবে সেগুলো কিন্তু আমরা মূলধন বাজেটিংয়ের মাধ্যমে নির্ণয় করি। এবং সেক্ষেত্রে আমাদের বিনিয়োগের পরিমাণ কত এবং বিনিয়োগ থেকে আগের যে আমাদের বিনিয়োগ আছে অথবা আগের যে কোনো বিজনেস আছে সেখানে বিনিয়োগ করলে ভালো হবে, না নতুনভাবে যদি নতুন কোনো বিজনেসে বিনিয়োগ করি সেখানে প্রফিট বেশি হবে, এই জিনিসগুলো কিন্তু আমরা মূলধন বাজেটিংয়ের সাহায্যে আমরা নির্ণয় করতে পারি এবং আমরা ডিসিশন নিতে পারি। সুতরাং নতুন করে বিনিয়োগ করতে গেলে আমাদের বিনিয়োগ করা ঠিক হবে কিনা, বিনিয়োগের পরিমাণ কত টাকা প্রফিট হবে, এই জিনিসগুলো কিন্তু আমরা মূলধন বাজেটিংয়ের মাধ্যমে নির্ণয় করতে পারি এবং সিদ্ধান্ত নিতে পারি। সম্পত্তি পুনঃস্থাপন, আমাদের অনেক সময় দেখা যায় যে বিশেষ করে বড় বিজনেস করতে গেলে যে আমাদের অনেক দামি জিনিসপত্র অথবা মেশিনারিজ কিনতে হয়, সেক্ষেত্রে এই মেশিন কিন্তু একসময় আমাদেরকে পুনঃস্থাপন করতে হয়। তো এই সম্পত্তি পুনঃস্থাপন করার ক্ষেত্রে আমাদের কত সময় লাগবে, বা নতুন করে যখন আমরা সম্পত্তি পুনঃস্থাপন করব, নতুন করে আমরা সেখানে ইনভেস্ট করছি, সেই ইনভেস্ট থেকে আমাদের কত টাকার প্রফিট আসবে, এই জিনিসগুলো কিন্তু আমরা মূলধন বাজেটিংয়ের মাধ্যমে বিনিয়োগ করতে পারি। যেমন ধরো কেউ যদি একটা ফটোকপি মেশিন অথবা ল্যাপটপ অথবা কম্পিউটার এই ধরনের জিনিসপত্র নিয়ে বিজনেস করে, তো তাহলে এই জিনিসগুলো দেখবা যে কিছুদিন পর পর আপডেট হয় অথবা নষ্ট হয়ে গেলেও কিনতে হয়। আবার দেখা যাচ্ছে যে এই জিনিসগুলো সফটওয়্যারগত জিনিস, যেমন ধরো মোবাইল, কম্পিউটার, এগুলো দেখবা যে 4-5 বছর পর অথবা অনেক সময় যে 3 বছর পরই আমাদের এই সফটওয়্যার আপডেট হচ্ছে, র্যাম বেশি হচ্ছে, মেমোরি বেশি হচ্ছে। তো এই জিনিসগুলোর কারণে আমাদের আবার নতুন করে কিনতে হচ্ছে। তো সেই ক্ষেত্রে নতুনভাবে যদি আমি আবার সেখানে বিনিয়োগ করি, তাহলে এই বিনিয়োগের আমার কত টাকা লাগবে এবং নতুন করে বিনিয়োগ করলে আমার ব্যবসায় কত প্রফিট হবে, অথবা আগের জিনিসটা জায়গায় নতুন একটি মেশিন যদি আমি আনি, সেই ক্ষেত্রে আমার খরচ কেমন এবং প্রফিট কেমন, এই জিনিসগুলো কিন্তু আমরা মূলধন বাজেটিংয়ের মাধ্যমে নির্ণয় করতে পারি। সম্পত্তির আধুনিকায়ন, দেখো পুনঃস্থাপন অনেক সময় করা হয়, আবার সম্পত্তির যখন নষ্ট হয়ে যাচ্ছে, আমার আর কাজ চলতেছে না, তখন আমরা পুনঃস্থাপন করতেছি। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে আমার যে মেশিনারিজ বলো সেগুলো ভালোই আছে, চলছে, কিন্তু আধুনিকায়ন আমার দরকার। আমার নতুন মেশিনে সময় কম লাগে, লেবার কম লাগে, বিদ্যুৎ খরচ কম হয়, উৎপাদন বেশি হয়, তখন কিন্তু আমাদের নতুন মেশিনের দিকে আমাদের যেতে হচ্ছে। এবং দেখবা যে ফ্যাক্টরিগুলোতে যখন নতুন ভালো কার্যক্ষম এবং আউটপুট দেয় এমন মেশিন যখন বাজারে আসে, তখন ফ্যাক্টরিগুলো কিন্তু এইগুলা প্রতি বিনিয়োগ করে। তখন কি হয়, আমাদের যে আউটপুট ভালো হয়, আমরা যে জিনিসগুলো তৈরি করি সেগুলো দেখা যাচ্ছে আগের চেয়ে ভালো হচ্ছে, আমাদের শ্রমিকও দেখা যাচ্ছে কম লাগছে, আমাদের বিদ্যুৎ খরচও কম হচ্ছে। সব জিনিসই দেখবা যে যতই দিন যাচ্ছে আগের চেয়ে আধুনিক করছে এবং আমাদের আগের চাইতে ভালো আউটপুট দিচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাদের সম্পত্তি আধুনিকায়ন করতে গেলেও কিন্তু আমাদের এই মূলধন বাজেটিংয়ের সাহায্যে আমরা দেখি যে আমাদের এই নতুন করে এই সম্পত্তিগুলো কিনতে গেলে আমাদের কত টাকা লাগবে এবং এখানে বিনিয়োগ করলে আমাদের প্রফিট কত হবে, যে এই জিনিসগুলো কিন্তু আমরা মূলধন বাজেটিংয়ের মাধ্যমে নির্ণয় করতে পারি। বাজার সম্প্রসারণ, অনেক সময় আমাদের বাজার আসলে দেখা যাচ্ছে যে আমাদের যেই বাজারের প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টের যে কাস্টমার আছে, আমাদের দেখা যাচ্ছে আরও বেশি কাস্টমার বাজারে আমাদের আছে এবং আমাদের বেশি পণ্য সরবরাহ করতে হয়। সেই ক্ষেত্রে বাজার সম্প্রসারণের ক্ষেত্রে কিন্তু বিনিয়োগ বাড়াতে হয়। অর্থাৎ আমি যখন বাজার সম্প্রসারণ কিন্তু চাইলেই করতে পারবো না, আমার যে ক্যাপাসিটি আছে সেটা বাড়াতে হবে। আর ক্যাপাসিটি বাড়াতে গেলে আমাদের নতুন করে বিনিয়োগ করতে হবে, আমাদের কাঁচামাল বেশি লাগবে, শ্রমিক বেশি লাগবে। তো এই নতুন করে যদি আমি বাজার সম্প্রসারণ করতে চাই, এখন আমার কিন্তু যেমন ধরো তুমি ঢাকায় বিজনেস করছো, এখন তোমার চিটাগাঙে দেখা যাচ্ছে যে তোমার প্রোডাক্টের চাহিদা আছে, এখন ইচ্ছা করলেই কিন্তু তুমি সেখানে এই চিটাগাঙের কাস্টমারের জন্য পণ্য তৈরি করলেই কিন্তু তোমার সেখানে হবে না। এখান থেকে তোমার প্রোডাক্ট তৈরি করে এই চিটাগাং ট্রান্সপোর্ট খরচ দিয়ে নিয়ে সেখানে আবার আমার কিন্তু প্রফিট করতে হবে এবং সেখানে আবার আমার কম্পিটিটিভ কিন্তু প্রোডাক্ট থাকতে পারে।
তো আমার সেখানে আসলে কি পরিমাণ কাস্টমার আছে এবং তার চাহিদা কী রকম, এবং আমার বিনিয়োগ করতে হলে কি পরিমাণ বিনিয়োগ করতে হবে, এবং এই পরিমাণ বিনিয়োগ করার পর আমি আসলে কত টাকা প্রফিট করতে পারবো, সেই জিনিসগুলো কিন্তু আমরা মূলধন বাজেটিংয়ের মাধ্যমে নির্ণয় করতে পারি। যদি দেখি যে আমার যেই নতুন কাস্টমার, যদি আমি তাদের চাহিদা ফুলফিল করতে যাই এবং আমি নতুন করে বিনিয়োগ করার পর দেখা যাচ্ছে যে আমার কাস্টমারের চাহিদা ফুলফিল করলে আমার ভালো প্রফিট হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমি বিনিয়োগ করতে পারি। কিন্তু দেখি যে না, আমার যে নতুন কাস্টমার আছে তার পরিমাণ খুবই কম, এবং তাদের যদি আমি সার্ভিস দিতে যাই তাহলে আমার যে পরিমাণ বিনিয়োগ করতে হয়, সেই বিনিয়োগ করার পরে আমার কিন্তু সেই হারে, অর্থাৎ সেই পার্সেন্টের প্রফিট আসে না, আমার বিনিয়োগের চেয়ে প্রফিটের হার খুব কম হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু আমাদের সেখানে বিনিয়োগ না করাই উচিত হবে। তো বাজার সম্প্রসারণের ক্ষেত্রেও কিন্তু মূলধন বাজেটিং আমাদেরকে বিভিন্নভাবে ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে আমাদের সহায়তা করছে। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা দেখব প্রকল্প কি, অর্থাৎ প্রকল্পের সম্পর্কে আমরা ধারণা নেব। বিনিয়োগযোগ্য এক বা একাধিক খাতকে প্রকল্প বলা হয়। অর্থাৎ আমরা নতুন কোনো বিজনেস অথবা নতুন কোনো যাই বলি না কেন, সেখানে আমরা বিনিয়োগ করতে চাই, এবং বিনিয়োগ করলে আমাদের নির্দিষ্ট সময় পরে কী পরিমাণ প্রফিট আসবে, এই যে একটা আমাদের বিজনেস প্ল্যান, এটাকেই বলা হয় প্রকল্প। যেমন ধরো তোমাদেরকে আমি একটা উদাহরণ দিই। সাপোজ তুমি একটা ধরো ট্রান্সপোর্টের বিজনেস করতে চাচ্ছ, ঢাকা থেকে চিটাগাং। এখন তুমি হয়তো যাত্রী আনা নেওয়ার কাজে বাস ব্যবহার করতে চাচ্ছ। এখন তুমি হয়তো 8টা 10টা এই ধরনের বাস নিয়ে চিন্তা ভাবনা করছো। এখন এই 8টা 10টা বাস যদি তুমি রুটে নামাতে চাও, সেক্ষেত্রে তোমার এই বাসগুলোর দাম কত হবে, এবং এটি কত সময় ধরে তোমাকে সার্ভিস দিবে, এবং কত টাকা প্রফিট হবে, এই যে একটা আমাদের বিজনেস প্ল্যান, এটা কি বলা হয় প্রকল্প। অর্থাৎ আমরা নির্দিষ্ট একটি লাভজনক খাত নিয়ে আলোচনা করি, সেটি আমাদের প্রকল্প আমরা বলতে পারি। যেমন আমি আরও কয়েকটা উদাহরণ দিতে পারি। যেমন ধরো তুমি হয়তো ল্যাপটপের বিজনেস করতে যাচ্ছ। তো ল্যাপটপের বিজনেস করতে চাইলে তোমার কত টাকা বিনিয়োগ করতে হবে, তোমার শোরুম ভাড়া কত হবে, তোমার ডেকোরেশনে কত খরচ হবে, এবং এই যে এখান থেকে তোমার নির্দিষ্ট সময় পরে নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট বিনিয়োগ করার পরে নির্দিষ্ট সময়ে তুমি কত টাকা সেখান থেকে প্রফিট করতে পারবে, এই যে আমাদের একটা বিজনেস প্ল্যান, এটা কি আমরা বলবো কি প্রকল্প। তো আমাদের দেখবে যে কোনো সমস্যায় যখন আমরা সমাধান করতে চাবো, দেখবে যে আমাদের বিভিন্ন প্রকল্প থাকে। এ প্রকল্প, বি প্রকল্প, অথবা অন্য কোনো নাম থাকতে পারে। অর্থাৎ আমরা সোজা কথায় কি, একটি আমাদের বিনিয়োগযোগ্য একটি খাত, এটা কি আমরা বলবো প্রকল্প, যেখানে কিনা বিনিয়োগ করতে পারি এবং নির্দিষ্ট সময়ে আমাদের নির্দিষ্ট পরিমাণ প্রফিট আসবে, সেইটাকেই আমরা বলবো প্রকল্প। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন প্রকল্পের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। চলো দেখি আমাদের কি কি প্রকল্প আছে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে স্বাধীন প্রকল্প। বন্ধুরা, আমরা দেখি যে স্বাধীন প্রকল্প কাকে বলে। স্বাধীন প্রকল্প হচ্ছে এমন একটি প্রকল্প, যে প্রকল্প বিনিয়োগ করলে অন্য কোনো প্রকল্পের সুযোগ নষ্ট হয় না। যেমন ধরো তুমি ট্রান্সপোর্ট বিজনেস করতে চাচ্ছ, তোমার ট্রান্সপোর্ট একটি বিজনেস আছে, নতুন একটি প্রকল্প নিতে চাচ্ছ, সেটি হচ্ছে তোমার ধরো তুমি বাংলাদেশ আইডিবিতে, অর্থাৎ বাংলাদেশের যেই আমাদের আগারগাঁওতে যেই আমাদের কম্পিউটারের যেই বিজনেস আছে, সেখানে তুমি একটি শোরুম দিতে চাচ্ছ। এখন এই দুটি জিনিস আলাদা। অর্থাৎ তোমার কিন্তু যদি যে ট্রান্সপোর্ট বিজনেস আছে, এখন নতুন করে যদি আরেকটি বিজনেস শুরু করতে চাও, একটা বিজনেসের কারণে কিন্তু আরেকটা বিজনেসের সুযোগ নষ্ট হচ্ছে না। এই ধরনের প্রকল্প বলা হয় স্বাধীন প্রকল্প। অর্থাৎ যে ধরনের প্রকল্প একটি আরেকটি সুযোগ নষ্ট করে না, সেটি হচ্ছে স্বাধীন প্রকল্প। কিন্তু কিছু কিছু প্রকল্প আছে যে এক জায়গায় বিনিয়োগ করলে তুমি আরেকটি সুযোগ তোমার নষ্ট হচ্ছে, সেটি নিয়ে আমরা একটু পরে আলোচনা করছি। অর্থাৎ স্বাধীন প্রকল্প বলতে আমরা কি বুঝবো, যে প্রকল্পগুলোতে আমাদের একটি প্রকল্পে বিনিয়োগ করলে যখন অন্য কোনো প্রকল্পের সুযোগ নষ্ট না হয়, সেই প্রকল্পগুলো হচ্ছে আমাদের স্বাধীন প্রকল্প। যেমন ধরো
আরেকটা উদাহরণ দিই। যেমন ধরো তুমি যদি এখন তুমি যে কোনো একটি ইয়েতে লেখাপড়া করছো, তুমি কমার্স নিয়ে লেখাপড়া করছো, অর্থাৎ ব্যবসা শিক্ষায় লেখাপড়া করছো, এই তুমি কিন্তু সবটা নিয়ে লেখাপড়া করতে পারছো না। তুমি কিন্তু একসাথে সায়েন্স, আর্টস, কমার্স এগুলো নিয়ে লেখাপড়া করতে পারছো না। এখানে যে কোনো একটাতে গ্রহণ করলে অন্যটির সুযোগ কিন্তু নষ্ট হচ্ছে। সুতরাং এটি কিন্তু আমরা স্বাধীন না। কিন্তু এমন যদি হতো যে একটি নিয়ে লেখাপড়া করলে অন্যটির সুযোগ নষ্ট না হয়, সেটি কিন্তু স্বাধীন হতো। যেমন ধরো যারা সায়েন্সের স্টুডেন্ট, তারা সায়েন্সে পড়লে বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে তারা সায়েন্স, কমার্স, তারা সবগুলো সুযোগ তারা গ্রহণ করতে পারছে। তাদের একটি সুযোগ গ্রহণ করার কারণে অন্য সুযোগ কিন্তু নষ্ট হচ্ছে না। কিন্তু যারা আর্টস অথবা কমার্স নিয়ে লেখাপড়া করছে, তারা কিন্তু ইউনিভার্সিটি লেভেলে গিয়ে তারা কিন্তু ইচ্ছা করলেই যে কোনো সাবজেক্ট নিয়ে লেখাপড়া করতে পারছে না। তারা ইচ্ছা করলে ডাক্তারি পড়তে পারছে না, ইঞ্জিনিয়ারিং পড়তে পারছে না, অথবা তারা কিন্তু ইচ্ছা করলে অন্য সায়েন্সের সাবজেক্টগুলো পড়তে পারছে না। অর্থাৎ আমাদের কিন্তু একটিতে যে আমাদের যে একটার কারণে যখন আরেকটা সুযোগ নষ্ট হচ্ছে, সেটাকে আমরা বলি হচ্ছে পরাধীন বা অধীন। আর যখন একটির কারণে আরেকটি সুযোগ নষ্ট না হয়, সেটি হচ্ছে স্বাধীন প্রকল্প। স্বাধীন প্রকল্প আশা করি তোমরা বুঝতে পেরেছো। অর্থাৎ যে কোনো প্রকল্পে বিনিয়োগ করলে অন্য প্রকল্পের সুযোগ নষ্ট হবে না, সেটি হচ্ছে স্বাধীন প্রকল্প। আচ্ছা, আমার মনে হয় পরের টার্মটা আলোচনা করলে এটি তোমাদের আরও ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, পরস্পর বর্জনশীল প্রকল্প, অর্থাৎ যেগুলো স্বাধীন নয়, বর্জনশীল প্রকল্প বলা হয় সেগুলোকে। যেমন আমি একটু বলি, যেমন একটি প্রকল্পে বিনিয়োগ করলে তুমি অন্য একটি প্রকল্পের সুযোগ হারাচ্ছ। যেমন ধরো একটা উদাহরণ দিই, যেমন ধরো তোমার ঢাকা শহরে একটা বাড়ি আছে এবং এই বাড়ির নিচে তোমার শোরুম আছে, অর্থাৎ তুমি সেখানে তোমার দোকান আছে। এখন তুমি যদি এখানে কি করো, তোমার বাড়ির নিচে তুমি একটি বিজনেস দাও, তাহলে কিন্তু অন্য একটি সুযোগ নষ্ট হচ্ছে। তুমি কিন্তু সেটা ভাড়া দিতে পারছো না। অর্থাৎ একটি সুযোগ তুমি গ্রহণ করলে অন্য সুযোগ তোমার নষ্ট হচ্ছে। এই ধরনের প্রকল্পগুলোকে বলা হয় পরস্পর বর্জনশীল প্রকল্প। অর্থাৎ একটি প্রকল্প গ্রহণ করলে আরেকটি প্রকল্প তোমার অবশ্যই বর্জন করতে হবে। আরেকটা উদাহরণ কি দেওয়া যায়, যেমন ধরো তোমার কাছে যদি বাজেট কম থাকে, অর্থাৎ তোমার নির্দিষ্ট পরিমাণ বাজেট আছে, এখন তোমার বাসা থেকে তোমার গার্জিয়ান তোমাকে বললো যে কোনো একটি মোবাইল তুমি কিনতে পারবে, হয় আইফোন কিনবে অথবা স্যামসাং মোবাইল কিনবে। একসাথে দুইটা মোবাইল কেনার তোমার সুযোগ নেই, অর্থাৎ তোমার সেই পরিমাণ বাজেট নাই। তো একটি সুযোগ তুমি যখন গ্রহণ করছো, আরেকটি সুযোগ কিন্তু সেখানে নষ্ট হচ্ছে। যখন এই প্রকল্পের ক্ষেত্রে যখন আমরা কোনো একটি প্রকল্পে বিনিয়োগ করলে অন্য একটি প্রকল্প আমাদের বর্জন করতে হয়, সেক্ষেত্রে কিন্তু সেটি আমাদের সেই প্রকল্পগুলোকে বলা হয় পরস্পর বর্জনশীল প্রকল্প। অনেক সময় কিন্তু এটি আমাদের বাজেটের কারণেও হয়ে থাকে। অর্থাৎ তোমার দেখা যাচ্ছে যে দুটি প্রকল্পে তুমি বিনিয়োগ করতে পারছো, অর্থাৎ ধরো প্রকল্প এ এবং প্রকল্প বি। তো প্রকল্প এতে বিনিয়োগ করতে লাগে তোমার 6 লাখ টাকা, প্রকল্প বিতে বিনিয়োগ করতে লাগে তোমার 4 লক্ষ টাকা। এখন তোমার কাছে আছে 6 লক্ষ টাকা, অর্থাৎ 6 লক্ষ টাকা যেহেতু আছে, হয়তো তুমি হয় প্রকল্প এতে বিনিয়োগ করতে পারবে অথবা প্রকল্প বিতে বিনিয়োগ করতে পারবে। এই ক্ষেত্রে তোমার কিন্তু দুটি প্রকল্পে বিনিয়োগ করার সুযোগ নেই। আমাদের কিন্তু এই ধরনের অনেক সময় গাণিতিক সমস্যা থাকে এবং কমেন্টস দিতে বলা হয় এ প্রকল্প এবং বি প্রকল্প, এবং তোমাকে বলে দেওয়া হয় যে কোন প্রকল্পে তুমি বিনিয়োগ করবে। দুটি প্রকল্পই লাভজনক এবং তোমাকে বলে দেওয়া থাকবে যে তোমার মূলধন আছে 6 লক্ষ টাকা, সেক্ষেত্রে তুমি কোন প্রকল্পে বিনিয়োগ করবে। এখন কিন্তু আমাদের দেখতে হবে যে আমাদের দুটি প্রকল্পে টাকা থাকলে বিনিয়োগ করা যায়, কোনো সমস্যা নেই। যদি আমার 10 লক্ষ টাকা থাকে তাহলে এতেও বিনিয়োগ করা যায়, বিতেও বিনিয়োগ করা যায়, এবং সেক্ষেত্রে দুটি প্রকল্পে আমি রান করতে পারছি। কিন্তু যেহেতু আমার বাজেট কম, সেক্ষেত্রে একটি প্রকল্প গ্রহণ করলে অন্য একটি প্রকল্প আমাদের বাদ দিতে হয়। আমাদের যখন বাজেট নির্দিষ্ট করে বলে দেওয়া থাকবে, তখন আমরা দেখব যে এ প্রকল্প, বি প্রকল্প, কোন প্রকল্পের প্রফিট বেশি হচ্ছে, সেই অনুযায়ী আমরা মন্তব্য করব। কিন্তু যদি আমাদের বাজেট পর্যাপ্ত পরিমাণ বাজেট থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা মন্তব্য করব যে আমাদের যেহেতু দুটি প্রকল্পই লাভজনক এবং আমাদের হাতে পর্যাপ্ত পরিমাণ বিনিয়োগ করার মতো অর্থ আছে, সুতরাং আমরা দুটি প্রকল্পেই বিনিয়োগ করব। আশা করি এই প্রকল্প বুঝতে পেরেছো, এবং এই প্রকল্প কিন্তু আমাদের গাণিতিক সমস্যার বিভিন্ন সিদ্ধান্ত নিতে কিন্তু অনেক কাজে লাগবে। শিক্ষার্থী বন্ধুরা, এই স্বাধীন প্রকল্প এবং পরস্পর বর্জনশীল প্রকল্পের পার্থক্য যদি আমরা দেখি, তাহলে আমার মনে হয় এই জিনিসগুলো আরও ক্লিয়ার হবে।
তো চলো বন্ধুরা, আমরা এর পার্থক্যটা একটু দেখার চেষ্টা করি এবং বোঝার চেষ্টা করি। পরস্পর স্বাধীন ও পরস্পর বর্জনশীল প্রকল্পের মধ্যে পার্থক্য। প্রথমে সংজ্ঞা। স্বাধীন প্রকল্প অর্থাৎ যে কোনো একটি প্রকল্প বিনিয়োগ করলে যখন অপর প্রকল্পের সুযোগ নষ্ট হয় না, সেই ধরনের প্রকল্প হচ্ছে স্বাধীন প্রকল্প। আর বর্জনশীল প্রকল্প তোমরা বুঝতে পারছো যে যখন কোনো একটি প্রকল্পে বিনিয়োগ করলে অন্য একটি প্রকল্পের বিনিয়োগ করার সুযোগ নষ্ট হয়, সেই ধরনের প্রকল্পকে বলা হয় পরস্পর বর্জনশীল প্রকল্প। প্রকল্প নির্বাচন প্রক্রিয়া দেখো। স্বাধীন প্রকল্পের ক্ষেত্রে এ প্রকল্প এবং বি প্রকল্প থাকলে একটি নির্বাচন করলে আরেকটির উপর কোনো প্রভাব পড়ে না, কিন্তু বর্জনশীল প্রকল্পের ক্ষেত্রে একটি প্রকল্প নির্বাচন করলে অন্য একটি প্রকল্প বাতিল করতে হয়। অর্থাৎ একই সাথে দুটি প্রকল্প পরস্পর বর্জনশীল প্রকল্পের ক্ষেত্রে নির্বাচন করা যায় না। নির্ভরশীলতার ক্ষেত্রে দেখো, স্বাধীন প্রকল্পের ক্ষেত্রে এ প্রকল্প বি প্রকল্প কারো উপর নির্ভরশীল নয়। তোমার যদি পর্যাপ্ত অর্থ থাকে, তুমি দুটি প্রকল্প অথবা বেশি থাকলে সবগুলো প্রকল্পে বিনিয়োগ করতে পারো। কিন্তু বর্জনশীল প্রকল্পের ক্ষেত্রে একটি আরেকটির উপর নির্ভরশীল, অর্থাৎ একটি বাদ গেলে আরেকটিতে তুমি বিনিয়োগ করতে পারতেছো, অথবা একটিতে বিনিয়োগ করলে আরেকটি বাদ যাচ্ছে। সুতরাং একটি আরেকটির উপর নির্ভরশীল, অর্থাৎ যে কোনো একটিকে বাদ দিলে অন্য একটি তুমি গ্রহণ করতে পারছো, অথবা যে কোনো একটি গ্রহণ করলে অন্য একটিকে বাদ দেওয়া হচ্ছে। প্রকল্প বাতিল। স্বাধীন প্রকল্পের ক্ষেত্রে এ প্রকল্প অথবা বি প্রকল্প অথবা নির্দিষ্ট কোনো প্রকল্প বাতিল করলে অন্য প্রকল্পর গ্রহণ করার কোনো সমস্যা নেই, অথবা কোনো একটি প্রকল্প গ্রহণ করলে অন্য প্রকল্প বাতিল করতে হবে এমন কোনো কথা নেই। কিন্তু পরস্পর বর্জনশীল প্রকল্পের ক্ষেত্রে তুমি যে কোনো একটি প্রকল্প বাতিল করলেই অন্য একটি প্রকল্প গ্রহণ করতে পারছো। অর্থাৎ এখানে একটি আমাকে বর্জন করতেই হচ্ছে, বাতিলের ব্যাপারটি আছে, কিন্তু স্বাধীন প্রকল্পের ক্ষেত্রে কিন্তু আমার কোনো বাতিল করার কোনো বিষয় নেই। আচ্ছা, উদাহরণ দিয়ে দিই আবার। উদাহরণ আমি আগেও দিয়েছি। স্বাধীন প্রকল্প যেমন ধরো, তুমি হয়তো কোনো একটি ট্রান্সপোর্ট বিজনেস করতে চাচ্ছ এবং তোমার কোনো একটি মোবাইল স্মার্টফোন বলো, অথবা গাড়ি বলো, অথবা ল্যাপটপ বলো, এর একটি শোরুম দিতে চাচ্ছ এবং তোমার কাছে দুটিতে বিনিয়োগ করারই পর্যাপ্ত অর্থ রয়েছে। সেই ক্ষেত্রে দুটি প্রকল্প স্বাধীন, অর্থাৎ যে কোনো একটি প্রকল্পে বিনিয়োগ করলে অন্য প্রকল্পেও তুমি বিনিয়োগ করার সুযোগ থাকছে। কিন্তু যেমন যদি তোমার নিজের একটা বাড়ি থাকে, সেই বাড়িতে যদি তুমি নিচে তোমার যদি একটি শোরুম থাকে অথবা দোকান থাকে, সেখানে তুমি নিজে বিজনেস করো, তাহলে কিন্তু ভাড়া দেওয়ার সুযোগটা হারাচ্ছ। এখানে কিন্তু তুই হয় ভাড়া দিতে পারো অথবা নিজে বিজনেস করতে পারো, এই তোমার একটা সুযোগ আছে। আবার ধরো তুমি যদি কোনো বিজনেস করতে চাও, তাহলে কিন্তু তুমি ব্যাংকে তোমার এফডিআর করে রাখার সুযোগ আছে, অথবা বিজনেস করতে চাও, বিজনেসে ইনভেস্ট করতে পারো। সেক্ষেত্রে তুমি যদি বিজনেসে ইনভেস্ট করো, তাহলে তোমার যেহেতু লিমিটেড পরিমাণ অর্থ আছে, সেক্ষেত্রে তুমি সঞ্চয়পত্র অথবা ব্যাংকে এফডিআর করার সুযোগ হারাচ্ছ। আরেকবার তুমি যদি ব্যাংকে সঞ্চয়পত্র ক্রয় করো, তাহলে কিন্তু ব্যবসায় বিনিয়োগ করার সুযোগ হারাচ্ছ। সেক্ষেত্রে একটি প্রকল্প আরেকটি প্রকল্পের সাথে কিন্তু নির্ভরশীল। এই ধরনের প্রকল্পকে বলা হচ্ছে পরস্পর বর্জনশীল প্রকল্প। বন্ধুরা, আমার মনে হয় যে স্বাধীন প্রকল্প এবং বর্জনশীল প্রকল্প কি, এই জিনিসগুলো তোমরা খুব ভালো করে বুঝেছো। বন্ধুরা, চলো আমরা এখন দেখব যে মূলধন বাজেটিংয়ের বিভিন্ন কৌশল সম্পর্কে আমরা আলোচনা করব। মূলধন বাজেটিংয়ের বিভিন্ন কৌশল, এর মধ্যে আমাদের দুটি পদ্ধতি আছে। একটি হচ্ছে সনাতন পদ্ধতি। সনাতন পদ্ধতিগুলো কি একটু আমরা চলো দেখে নেই। গড় মুনাফার হার পদ্ধতি, যেটাকে ইংরেজিতে বলা হয় এভারেজ রেট অফ রিটার্ন, এবং আমরা যখন গাণিতিক সমস্যাগুলো সমাধান করব তখন আমরা সংক্ষেপে বলবো ARR। এই গড় মুনাফার হার পদ্ধতিতে আমরা যেই বিনিয়োগ করি, সেখানে গড়ে এভারেজে কত পার্সেন্ট প্রফিট পাওয়া যায়, সেই আমরা পার্সেন্টেজটা নির্ণয় করি। অর্থাৎ আমরা 1 লক্ষ টাকা বিনিয়োগ করলে আমরা সেখানে গড়ে 5%, 10%, 15% প্রফিট পাচ্ছি। এই গড় মুনাফার হার পদ্ধতির মাধ্যমে কিন্তু আমরা এই এভারেজ রেট অফ রিটার্নের মাধ্যমে আমরা এই হারটা বের করি। বন্ধুরা, মূলধন বাজেটিংয়ে কিন্তু আমাদের আসলে বিভিন্ন উপায়ে আমরা দেখতে পারি যে আমাদের এই প্রকল্প থেকে কত টাকা প্রফিট আসবে, এবং এটির কিন্তু সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমাদের কিন্তু বিভিন্ন স্কেল আছে, যে আমাদের কোন স্কেল কখন ব্যবহার করব।
সেটি আমরা দেখে আমাদের যে গাণিতিক সমস্যাগুলো থাকে সেখানে বলে দেওয়া থাকে, সেগুলো দেখে সেই অনুযায়ী আমরা সমস্যাগুলো সমাধান করব। এবং সনাতন পদ্ধতির আরও একটি পদ্ধতি আছে, দেখো, সেটি হচ্ছে পে ব্যাক পিরিয়ড, অর্থাৎ বিনিয়োগ পরিশোধকাল পদ্ধতি। অর্থাৎ আমরা যখন বিনিয়োগ করি, এই বিনিয়োগটা কত সময়ের মধ্যে ফেরত আসবে, এবং এটি কিন্তু খুব সহজ এবং জনপ্রিয়, এবং খুব সহজেই তোমরা বের করে ফেলতে পারো যে কত সময়ে তোমার বিনিয়োগটা তোমার ফেরত আসছে। যেমন ধরো, তুমি যদি 1 লক্ষ টাকা বিনিয়োগ করো এবং প্রতি মাসে যদি তোমার 10,000 টাকা প্রফিট আসে, তাহলে কিন্তু 10 মাসেই তোমার এই বিনিয়োগের টাকা কিন্তু ফেরত আসছে। এবং এর পরবর্তীতে যদি আরও বেশি রান করে বিজনেসটা, প্রকল্পটা, সেক্ষেত্রে কিন্তু বাকি সময়টা তোমার প্রফিট হচ্ছে। এবং এটি তোমার বের করা খুবই সহজ। যেমন ধরো, 1 লক্ষ টাকা বিনিয়োগ করলে প্রতি মাসে 10,000 টাকা যদি করে আসে, তাহলে 1 লক্ষ টাকাকে 10 দিয়ে ভাগ দিলেই কিন্তু তুমি 10,000 দিয়ে ভাগ দিলেই কিন্তু তুমি সময় পেয়ে যাচ্ছ 10 মাস। অর্থাৎ 10 মাস পরে তোমার সেটা প্রফিটে চলে যাবে। তো বন্ধুরা, যে এটি সনাতন পদ্ধতি, পেব্যাক পিরিয়ড, এবং খুব জনপ্রিয় একটি পদ্ধতি এবং খুব সহজ। এটি আমাদের দেখা যাচ্ছে যে আমাদের যখন ছাত্ররা এই পেব্যাক পিরিয়ডের অঙ্কগুলো থাকলে তারা খুব সহজেই সেটি সমাধান করে ফেলে। এরপর চলো আমরা দেখি যে মাত্রাকৃত নগদ প্রবাহ পদ্ধতি। মাত্রাকৃত নগদ প্রবাহ পদ্ধতি, এই পদ্ধতিতে যেই পদ্ধতিগুলো আছে সে হচ্ছে নিট বর্তমান মূল্য পদ্ধতি, অর্থাৎ নেট প্রেজেন্ট ভ্যালু। বন্ধুরা, এই যে নেট প্রেজেন্ট ভ্যালু, আমরা কিন্তু এই অর্থের সময়মূল্য অঙ্কগুলো করেছি, সেখান থেকেই কিন্তু আমরা সেই ধারণাগুলো ব্যবহার করেই কিন্তু আমরা এই যে নিট বর্তমান মূল্য নির্ণয়, অর্থাৎ এনপিভি নির্ণয়, সেটি কিন্তু আমরা করতে পারবো। এটি আমরা কিভাবে করি আমি একটু বলি তোমাকে সংক্ষেপে। যেমন ধরো, আমি কোনো জায়গায় বিনিয়োগ করলাম, সেই বিনিয়োগের ক্ষেত্রে প্রতি মাসে আমার 10,000 টাকা প্রফিট আসবে। তাহলে যদি আমি এরকম প্রতি মাসে 10,000 টাকার প্রফিট আসে, তাহলে 1 বছরে যে আমি যে টাকাটা পাবো তার বর্তমান মূল্য কত, নেট প্রেজেন্ট ভ্যালু কত, সেটি কিন্তু আমরা এই ধরনের গাণিতিক সমস্যা কিন্তু আমরা এর আগে করে আসছি। এই ধরনের সমস্যাগুলো কিন্তু আমরা খুব সহজেই সমাধান করতে পারবো। অর্থাৎ কোনো একটি প্রকল্পে বিনিয়োগ করলে আমাদের যে বিনিয়োগ করার পর যে আমাদের যে আউটপুট আসছে তার বর্তমান মূল্য নির্ণয় করেও কিন্তু আমরা ডিসিশন নিতে পারি। অনেক সময় দেখা যায় যে যদি আমরা খালি চোখে দেখি, মনে হয় যে অনেক টাকা বিনিয়োগ হচ্ছে, প্রফিট হচ্ছে, কিন্তু যখন আমরা নেট প্রেজেন্ট ভ্যালু দিয়ে করি, তখন দেখা যাচ্ছে যে না, আসলে আমার সত্যিকার অর্থে কত টাকা প্রফিট হচ্ছে সেটি কিন্তু আমাদের নেট প্রেজেন্ট ভ্যালুর মাধ্যমে আমরা নির্ণয় করতে পারছি। এরপর দেখো, অভ্যন্তরীণ মুনাফার হার পদ্ধতি, অর্থাৎ ইংরেজিতে বলতে গেলে ইন্টারনাল রেট অফ রিটার্ন অথবা আইআরআর। এই আইআরআর মেথডের মাধ্যমেও কিন্তু আমরা ইন্টারনাল রেট অফ রিটার্ন নির্ণয় করে থাকি। এবং এই আইআরআর মেথডটাকে অনেক সময় বলা হয় যে ট্রায়াল অ্যান্ড এরর মেথড। অর্থাৎ আমরা এই আইআরআরটা নির্ণয় করতে হলে কয়েকবার ট্রাই করার পরে হয়তো আমাদের সঠিক যেই কাঙ্ক্ষিত ফলাফল সেটি কিন্তু আমরা পেয়ে থাকি। তো আইআরআর মাধ্যমেও কিন্তু আমরা আমাদের যে অভ্যন্তরীণ মুনাফার হার পদ্ধতি, যে রেট অফ রিটার্নটা বের করতে পারি। তো বন্ধুরা, আমরা কি দেখলাম, আমাদের মূলধন বাজেটিংয়ের কৌশলের দুটি পদ্ধতি আছে, একটি হচ্ছে সনাতন পদ্ধতি এবং একটি হচ্ছে বাট্টাকৃত নগদ প্রবাহ পদ্ধতি। এই যে বাট্টাকৃত নগদ প্রবাহ দুটি কিন্তু আমাদের বাট্টার মাধ্যমে বের করে, আর সনাতন পদ্ধতি দুটোই কিন্তু খুব সহজ, এআরআর এবং পেব্যাক পিরিয়ড। সেটা তোমরা যখন আমরা গাণিতিক সমস্যাগুলো দেখবো তখন দেখলেই বুঝে যাবে যে খুব সহজে করতে পারছি। অর্থাৎ সনাতন পদ্ধতি দুটি আছে, একটি হচ্ছে গড় মুনাফার হার পদ্ধতি, এভারেজ রেট অফ রিটার্ন, এবং বিনিয়োগ পরিশোধকাল পদ্ধতি, পেব্যাক পিরিয়ড। এবং বাট্টাকৃত নগদ প্রবাহ পদ্ধতিতে আছে আমাদের নিট বর্তমান মূল্য পদ্ধতি, অর্থাৎ নেট প্রেজেন্ট ভ্যালু মেথড অথবা সংক্ষেপে এনপিভি। আরেকটি আছে যে অভ্যন্তরীণ মুনাফার হার পদ্ধতি বা ইন্টারনাল রেট অফ রিটার্ন মেথড বা আইআরআর। বন্ধুরা, আমরা যখন গাণিতিক সমস্যাগুলো সমাধান করব তখন আমরা এগুলো নিয়ে বিশদ আলোচনা করব। এবং আমরা কিন্তু সামনে যখন গাণিতিক সমস্যাগুলো আলোচনা করব, আমরা একবারে সব গাণিতিক সমস্যা করব না, আমরা নির্দিষ্ট একটি গাণিতিক সমস্যার থিওরিগুলো বোঝার চেষ্টা করব, তারপরে আমরা এর ডিটেলস আলোচনা করব। যেমন ধরো, এআরআর প্রথমেই কিন্তু আমি যদি গড় মুনাফার হার পদ্ধতি এটি নিয়ে আলোচনা করি, তাহলে এর থিওরি নিয়ে আলোচনা করব, সূত্র কীভাবে আসলো সেটি নিয়ে আলোচনা করব, এবং গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। আবার যখন বিনিয়োগ পরিশোধকাল পদ্ধতি যখন ধরবো, তখন কিন্তু এই যে পেব্যাক পিরিয়ড, তখন পেব্যাক পিরিয়ডের সূত্র বলো, থিওরি বলো, তখন আলোচনা করব। তো
তো আমরা কিন্তু একবারে সব সূত্র আলোচনা করে তারপরও গাণিতিক সমস্যায় গেলে অনেকের সমস্যা হয়ে যেতে পারে। আমরা আস্তে আস্তে ধীরে ধীরে এক একটি সমস্যা বোঝার চেষ্টা করব এবং সেটা নিয়ে আলোচনা করব। আর এই যে সনাতন পদ্ধতি এবং বার্তাকৃত নগদ পদ্ধতি, এটা কিন্তু তোমাদের অনেক সময় অবজেক্টিভে আসে যে কোনটি সনাতন পদ্ধতি। সুতরাং এটি যদি আমরা একটু ভালো করে খেয়াল করে দেখি তাহলে পরীক্ষায় আসলে আমাদের মনে হয় যে ভুল হবে না। বন্ধুরা, তো আজকের ক্লাসে আমি আসলে তোমাদের কোনো ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আনতে চাইনি। আমি চেষ্টা করেছি যে তোমরা যাতে খুব মানে ঠান্ডা মাথায় ক্লাসটি করতে পারো। আমরা তো প্রতিটা ক্লাসেই যে আমাদের ক্লাসগুলো থাকে যে গাণিতিক সমস্যা বেশি থাকে, গাণিতিক সমস্যা নিয়ে আমরা কথা বলে আলোচনা করি, এবং সেই জন্যই আমি আজকে তোমাদের ইচ্ছা করলে কয়েকটা গাণিতিক সমস্যা বলো অথবা আমাদের বিভিন্ন পদ্ধতি বলো, যেমন ধরো পেব্যাক পিরিয়ড, এআরআর, এই জিনিসগুলো নিয়ে তোমাদের সংক্ষেপে কিছু আলোচনা করা যেত। কিন্তু আমি চাচ্ছিলাম যে আজকে শুধু তোমরা থিওরি দেখি এবং কোনো ধরনের গাণিতিক সমস্যা আমরা আজকে সেজন্য যাইনি। তো সামনের ক্লাসগুলোতে আমরা চেষ্টা করব যে বিভিন্ন গাণিতিক সমস্যাগুলো নিয়ে আলোচনা করব। তবে তোমাদের মনে রাখতে হবে যে এই যে গাণিতিক সমস্যাগুলো আছে এগুলো কিন্তু আমাদের খুব কঠিন কিছু না, এটি কিন্তু আমাদের মোটামুটি সহজ। এবং তোমরা যখন দেখবে দুই একটি জিনিস হয়তো একটু কঠিন লাগতে পারে, যেমন আইআরআরটা তোমাদের হয়তো একটু কঠিন লাগতে পারে, তবে ভালো করে বুঝলে এটি আসলে কোনো সমস্যা না। বাকি জিনিসগুলো খুব সহজ, যেমন ধরো আমাদের নেট প্রেজেন্ট ভ্যালু নির্ণয় করি, পেব্যাক পিরিয়ড নির্ণয় করি, এআরআর নির্ণয় করি, এই জিনিসগুলো আমাদের খুব সহজ। এবং তোমরা যারা আগের ক্লাসগুলো ভালো করে বুঝতে পেরেছো, বিশেষ করে টাইম ভ্যালু অফ মানির অঙ্কগুলো যারা ভালো করে বুঝেছো, তাদের কিন্তু এই চ্যাপ্টারটা বুঝতে অনেক সহায়ক হবে। তো আমি অনুরোধ করব যে যদি কারো আগের টাইম ভ্যালু অফ মানির চ্যাপ্টারে কোনো সমস্যা থেকে থাকে, তো তোমরা সেই চ্যাপ্টারটা কিন্তু এখনও রিকভার করার সুযোগ আছে। তোমরা সেই বইটা যদি, সেই চ্যাপ্টারটা যদি দেখো, সেই অঙ্কগুলো দেখো, তাহলে আমার মনে হয় যে সমস্যার সমাধান হয়ে যাবে। তোমরা আরেকটা কাজ করতে পারো যে টাইম ভ্যালু অফ মানির যে ক্লাসগুলো রয়েছে আমাদের ফেসবুক পেজে, সেখান থেকে কিন্তু তুমি আবার দেখে নিতে পারো। এবং যদি তুমি কোনো সমস্যা ফেস করো তাহলে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারো। আমার সাথে যোগাযোগ করলে আমি তোমাকে পার্সোনালি আবার যতটুকু সাহায্য করা যায় সেই সাহায্যটা করার চেষ্টা করব। এবং আমাদের কিন্তু আমরা প্রতি বছরই আমরা সিলেবাস শেষ করে কিন্তু আবার রিভিশন দেওয়ার যথেষ্ট সুযোগ পাই। সুতরাং যদি আবার সুযোগ আসে তো আগের জিনিসগুলো আবার আলোচনা করা হবে। কিন্তু তোমার কিন্তু এখন চেষ্টা করতে হবে, যাদের একটু ল্যাকিংস আছে তারা কিন্তু সেগুলো আবার রিকভার করার চেষ্টা করতে হবে। এবং আমরা যখন সামনে গাণিতিক সমস্যাগুলো সমাধান করব, তোমরা দেখবে যে আগের জিনিস অনেকগুলো রিপিট হচ্ছে। এবং এই চ্যাপ্টার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই চ্যাপ্টার থেকে মাঝে মাঝে কিন্তু 2টা প্রশ্ন থাকে, অর্থাৎ তোমার কিন্তু এই চ্যাপ্টারটা খুব ভালো করে পড়তে হবে। এবং আমি আবার আগেও বলেছিলাম যে এই চ্যাপ্টার কিন্তু আমাদের যে হায়ার স্টাডিতেও থাকবে। যখন তুমি যদি হায়ার স্টাডিতে অ্যাকাউন্টিং পড়ো, ম্যানেজমেন্ট পড়ো, ফিন্যান্স পড়ো, যেটাই পড়ো, সেখানে দেখবে যে আমাদের এই চ্যাপ্টারগুলো কিন্তু আবার ঘুরে ফিরে চলে আসছে। সুতরাং আমাদের কিন্তু এটি ভালো করে বুঝতে হবে। তো বন্ধুরা, আজকে কিন্তু আমি কোনো গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করলাম না। কেন আলোচনা করলাম না সেটি তোমাদেরকে বললাম। সামনের ক্লাসগুলোতে আমরা চেষ্টা করব বিভিন্ন গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করার। তোমাদের এই যে মূলধন বাজেটিং এবং বিনিয়োগ সিদ্ধান্ত, এখানে কিন্তু বইতে আরও বেশ কিছু থিওরি রয়ে গেছে। তো তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে যে তোমরা এই বইয়ের থিওরিগুলো পড়ো, এবং বইয়ের পেছন দিকে বেশ কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আছে, তো তোমরা সেই সংক্ষিপ্ত প্রশ্নগুলো পড়ো। এবং তোমাদের কাছে আমার সর্বোপরি অনুরোধ যে আমাদের যেই কারণে এই বাসায় বসে ক্লাস আমরা করছি, যে কোভিড-19 থেকে যাতে আমরা রক্ষা পেতে পারি, সেই উদ্দেশ্য যাতে আমাদের সাকসেসফুল হয়, সেই জন্য তোমাদেরকে আবার বাসায় থাকার পরামর্শ দিই। এবং সবাইকে সুস্থ থাকো, ভালো থাকো, সুন্দর থাকো, সবার সুস্বাস্থ্য কামনা করে আমার আজকের ক্লাস এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।